সৃষ্টি হয়েছে এই গোপালগঞ্জ নিয়ে। গোপালগঞ্জে যে গণহত্যা চলেছে, কার্নেজ বলা যায় এটাকে, এটা গোপালগঞ্জ কার্নেজ। তো এই কার্নেজ যেটা হয়েছে সেটা নিয়ে সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশের ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রচন্ড বিক্ষোভ দেখানো হয়েছে। সর্বত্র মিছিল, মিটিং, প্রতিবাদ দিবস পালন করা হয়েছে এবং সরকারের ওপরে চাপ দেওয়া একটা হচ্ছে। আপনারা জানেন সোমবার দিন একটা সর্বদলীয় মিটিং আছে, সেই মিটিংটার উপরে নির্ভর করছে কি হবে না হবে, বাংলাদেশের ব্যাপারে কি আলোচনা হবে না হবে। এখন কেউ কেউ বলছেন নাকি মিটিং নাকি শনিবার হচ্ছে মিটিংটা, কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই। পার্লামেন্ট সর্বদলীয় মিটিংটা হবে সোমবার দিন, এখনো পর্যন্ত আমার কাছে এই খবরই রয়েছে। এখন বাংলাদেশকে কি হবে না হবে তার আগে ভারতবর্ষ নিজের মাঠটা গুছিয়ে নিতে চাইছে। এখানে যারা যারা বড় জায়েন্ট প্লেয়ার রয়েছে, যেমন চীন আছে, রাশিয়া আছে, আর ইরান আছে এদিকে, আর ওদিকে হচ্ছে প্রতিপক্ষ হচ্ছে আমেরিকা এবং ইউকে, দুটো প্রতিপক্ষ। ইউরোপিয়ান ইউনিয়নকে অত ধর্তব্যের মধ্যে ধরে না, কারণ আমেরিকা যা বলবে ইউরোপিয়ান ইউনিয়ন তাই করবে। ফলে আমেরিকাকে টাইট দিতে পারলে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি টাইট হয়ে যাবে। তার জন্য রাশিয়া গ্যাস এবং অয়েল বন্ধ করার জন্য বসে আছে। এই যে পুরো ব্যাপারটা বোঝার জন্য একটুখানি সময় নিতে হবে। আমি স্বল্প সময়ের মধ্যে আমি পুরোটা আপনাদের ব্যাখ্যা করে দেবো। এই যে কিছুদিন ধরে, তার আগে বলে নি, গতকালকে রাত্রিবেলা আমাদের 3জন জেনারেল, নৌবাহিনী, সেনাবাহিনী এবং আপনার এয়ারফোর্সের বিমান বাহিনীর এবং সিডিএস আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গেছিলেন এবং বলা হচ্ছে যে সেটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যখন সাক্ষাৎ হয় সেটা তার চূড়ান্ত কোনো মানে অনুমোদন নেওয়ার জন্যই সাক্ষাৎটা নেওয়া হয়, এই সাক্ষাৎটা করা হয়, যেমন অপারেশন সিঁদুরের ব্যাপারেও করা হয়েছিল। এখন কি হতে যাচ্ছে সেটা ভবিষ্যৎই বলবে। আমি তো কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, ফলে আমি নতুন করে কোনো বিতর্কের মাঝখানে ঢুকবো না যে অমুক দিন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এইসব আমি বলবো না। তো এখন পারিপার্শ্বিক অবস্থা কি, এখন বড় কিছু একটা করতে গেলে তাহলে কি হয়, নিজের ঘর গোছাতে হয়, মাঠটা গোছাতে হয়। আমার একটু সময় লাগবে একটু বলতে, আপনারা মন দিয়ে শুনলে বুঝবেন তাহলে যে কি হতে যাচ্ছে। যদি আপনি না শুনেন পুরোটা তাহলে বুঝতে পারবেন না কি হতে যাচ্ছে। ভারত কি করছে, আমি বহুদিন ধরে আরআইসি রিক বলে আমি চেঁচিয়ে যাচ্ছি ভিডিওতে। সেই রিকের কিন্তু মানে কি বলে শিলান্যাস হলো বলা যায়। রিক স্থায়ীভাবে অনুমোদন পেল, আরআইসি একটা তৈরি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, নাও বেজিং সাপোর্ট রিভাইভাল অফ রাশিয়া, ইন্ডিয়া, চায়না ট্রাইকা, মানে রাশিয়া আর ইন্ডিয়ার আই, চায়না সি, রিক। তা বঙ্গানুবাদ করে যেটা আমি বার করি সেটা হচ্ছে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার জন্য একটি পরামর্শমূলক ফোরাম রাশিয়া, ভারত, চীন রিক ত্রয়ী পুনর্জীবন করার রাশিয়ার প্রস্তাবের প্রতি চীন তার সমর্থন প্রকাশ করেছে। রিক পুনরুজ্জীবন করার জন্য মস্কো, বেইজিং এবং নয়াদিল্লির সাথে সক্রিয়ভাবে আলোচনা করেছে। এস জয়শঙ্কর এসসিও বিদেশ মন্ত্রীদের বৈঠকের জন্য চীন সফরের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তিনি তার চীনা প্রতিপক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাশিয়ার সংবাদ পোর্টাল ইস্তেভিয়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই রুডেনকোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে মস্কো আরআইসি ফরম্যাট অনুযায়ী চালু হওয়ার প্রত্যাশা করছে। এই বিষয়ে বেজিং এবং নয়াদিল্লির সঙ্গে আলোচনা করেছে। এই বিষয়টি তাদের উভয়ের সাথে একটি আলোচনার মধ্যে উঠে এসছে। আমরা এই ফরম্যাটটি কার্যকর করতে আগ্রহী, কারণ এই তিনটি দেশ গুরুত্বপূর্ণ অংশীদার, পাশাপাশি ব্রিক্সের প্রতিষ্ঠাতা, রুডেনকো বলেন। আর একটা খবর আছে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না বদলে যাবে বিশ্বের পুরো খেলাটাই। একজন হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স, রাশিয়া, ভারত, চীন। তার মানে এটা করা হচ্ছে এই কারণে, একটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মাথায় মুগুর মারো,
এই যে ট্যারিফ 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 করে এত লাফালাফি করছে না, তার মাথায় একটা মুগুর মারো। আর দুই হচ্ছে এই সাউথ ইস্ট এশিয়াতে তাদের আমেরিকার ঠোকাটাকে বন্ধ করে দাও। আমি বলেছি এর মধ্যে ইরান ঢুকবে, দেখবেন কদিন বাদে ইরান ঢুকে যাবে, তাহলে হবে কি RRIC রিকি থাকবে, মধ্যখানে একটা আই যুক্ত হবে, সেটা সময়ের অপেক্ষা। তো এখন যদি ইরান ঢুকে যায় তাহলে লোহিত সাগর থেকে একেবারে শুরু করে বঙ্গোপসাগর অব্দি একেবারে পুরো উপসাগরীয় অঞ্চল, হরমুজ প্রণালী, সমস্ত কিছু একেবারে ব্লক হয়ে যাবে। মানে আমেরিকা এবং ইউরোপকে, ব্রিটেনকে যদি আটলান্টিক পার হতে হয় তাহলে তারা পার হতে পারবে না, ওই আটলান্টিকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এখানে ঢুকতে পারবে না, রিক আটকে দেবে। আর একটা ব্যাপার হলো, যদি ব্রিক্স যদি মুদ্রা চালু হয়ে যায় তাহলে ট্রাম্পের অবস্থা কিন্তু ভবিষ্যতে খুব খারাপ। ট্রাম্প না ইমপিচ হয়ে যান। এই যে ঘটনা ভুল জিনিসগুলো ট্রাম্প করছেন, তাতে ট্রাম্প কিন্তু একেবারে মানে সরাসরি বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন এবং দেশের মানুষ কিন্তু ট্রাম্পের ওপর খেপে যাচ্ছে। ট্রাম্প আবার এমন পাগলাটে মানুষ, তিনি তো হুমকি দিচ্ছেন ট্যারিফ বসাবেন, 500% ট্যারিফ বসাবেন। তিনি আবার ন্যাটোর চিফকে দিয়ে, মার্ক রুট তার নাম, ন্যাটোর চিফকে দিয়ে তিনি আবার একটা হুমকি ছেড়েছেন, আবার নিজেই আবার পোস্ট করেছেন। পোস্ট করে লিখছেন, ব্রেকিং, ন্যাটো চিফ ওয়ান 100% ট্যারিফ অন ইন্ডিয়া, চায়না অ্যান্ড ব্রাজিল ফর কন্ট্রিবিউটিং অয়েল অ্যান্ড গ্যাস ট্রেড উইথ রাশিয়া। মানে রাশিয়া থেকে যদি তুমি তেল গ্যাস কেনো তাহলে তোমাদের ওপরে 100% ট্যারিফ লাগু হবে। ভারত বলেছে ভাঁড় মেজা, তো ভাঁড় মেজা, ট্রেড ডিল করবো না। এবার ভারত কি বলছে? ভারত বলছে দেশের চাহিদা মেটানোই লক্ষ্য, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ন্যাটোর হুঁশিয়ারির জবাব দিল ভারত, বার্তা আমেরিকাকেও। দেশের মানুষের জ্বালানির চাহিদা মেটানোই ভারত সরকারের অগ্রাধিকার, সেটাই প্রধান লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য যা করতে হয় সরকার করবে। বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে এমন মন্তব্য করলেন নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। সম্প্রতি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রাট ভারতের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, জানিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তার ফল ভুগতে হবে। চীন এবং ব্রাজিলের নামও করেছিলেন। ন্যাটো প্রধানের সেই হুঁশিয়ারিকেই জবাব দিল ভারত। অনেকে মনে করছেন বিদেশ মন্ত্রকের বক্তব্যে পরোক্ষে আমেরিকাকেও বার্তা দেওয়া হলো, যদিও আমেরিকার নাম করেননি রণদীপ জয়সওয়াল। এখন এইগুলো কেন হচ্ছে জানেন? দুটো কারণে। একটা হচ্ছে আপনার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এটা নিয়ে একটা বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। আর দুই হচ্ছে ট্যারিফ। আর তিন হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশে এই যে আমেরিকার এই যে আগ্রাসন নীতি বাংলাদেশের ওপরে, এবং বাংলাদেশের ওপর নির্ভর করে এই রাশিয়া, ইন্ডিয়া, চায়নার ওপরে যে নজরদারি, বার্মার সময় সমস্ত জায়গায় নজরদারি করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে ডিপ স্টেটের, সেটার অংশ এখন ডোনাল্ড ট্রাম্প পাল্টে হয়ে গেছে। তো এখন সেটাকে আটকানোর জন্য মানে কেউ, আমি বলেছিলাম না, কেউ জায়গা দেবে না, আমেরিকা এখানে পাই ফেলতে পারবে না। যতই এখানে ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুলুক, আর মানবাধিকার কমিশনের অফিস খুলে বাংলাদেশকে আরো বদনাম করে দিয়েছে। যে কটা দেশে মানবাধিকার কমিশনের অফিস রয়েছে সে কটা দেশ হচ্ছে সব কটা যুদ্ধ বিধ্বস্ত এবং গৃহযুদ্ধে বিদীর্ণ। তো সেই দেশকে আবার সেই মানবাধিকার একে আবার ঢাকায় ডেকে এনেছে। তো যাই হোক, সে দেশের সম্মান উন্নত মানে উজ্জ্বল হলো কিনা সেটা এখন ডক্টর ইউনূসই বলতে পারবেন। তবে অবস্থা যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে তা নয়, কারণ আগে চায়নাকে রেডি করে নিল, চায়না যাতে ভারত বাংলাদেশের ব্যাপারে নাক না গলায়। আমি আগেই বলেছিলাম যে চায়নাকে আগে সাইজ করবে, চায়নাকে ঘরে ঢুকিয়ে দিল, রাশিয়া ঘরে ছিল, ফলে নাক গলাবার কেউ রইল না, বাকি রইল ইরান, ইরানকে ঢুকিয়ে নেবে, মানে পুরো একেবারে আটলান্টিকের ওপর থেকে ব্লকেজ, তোমার আর ঢোকার কোনো ক্ষমতা নেই।
এবার যুদ্ধজাহাজ কত, তুমি যুদ্ধজাহাজ কোথায় পাঠাবে, আর যুদ্ধজাহাজ থেকে কত বিমান ওড়াবে, এবং তার ফুয়েল কনজামশন মানে কত, সেটা এসে ভারত অব্দি পৌঁছাবে এবং চীন অব্দি পৌঁছাবে বা রাশিয়া অব্দি পৌঁছাবে। তারপরে তো মিসাইল আছেই, রাশিয়ার মিসাইল আছে, চীনের মিসাইল আছে, ভারতের মিসাইল আছে, ইরান যোগ দিলে ইরানের মিসাইল আছে। ইরানের 1 নম্বর শত্রু হচ্ছে আমেরিকা। ফলে ব্যাপার জমে ক্ষীর। এখন শুধু ওই সর্বদলীয় বৈঠকটাতে কি হয় সেটাই শুধু দেখার। তবে আমি মোদিজিকে বলবো, মোদিজি আর দেরি করবেন না, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করবেন না। বাংলাদেশের মানুষগুলোকে, যেগুলো বেঁচে আছে তাদেরকে বাঁচানোর জন্য আর দেরি করবেন না। এবার যা করার তাড়াতাড়ি করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।